শ্রেণী সীমা বাই 2 বা মধ্যমানের আরেকটা শ্রেণী সূত্র কি হবে ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। তাহলে এখানে মধ্যমান এই দুটো একই সূত্র, সীমানা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা যায় আর সীমা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু শ্রেণী দৈর্ঘ্য ক্লাস লেন্থটা বার করতে গেলে এই মধ্যমানের মতো দুটো একইভাবে হবে না। সেটা কেমন দেখাচ্ছি। শ্রেণী দৈর্ঘ্যটা কেমন, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা পর্যন্ত দৈর্ঘ্যটা বার করতে হয়। এইটার যেমন যদি শ্রেণী দৈর্ঘ্য চাই, শ্রেণী দৈর্ঘ্য তাহলে আমার 10 থেকে 0 বিয়োগ করে 10 হবে, কারণ এর আপার আর এর লোয়ার একই আছে, তার মানে সীমানায় ওটা আছে, তাই ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ, তাহলে এটা হচ্ছে 10। এইটার ক্ষেত্রে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য বার করতে গেলে 9 মাইনাস 1 করলে 8 হবে, এইটা পুরো ভুল। কেন? কারণ এক্ষেত্রে আমাকে সীমানায় আনতে হবে, তারপরে অন্তর করতে হবে। সীমানায় আনা মানে এর আপার এর লোয়ার একই হতে হবে। তাহলে এখানে 10 9 পার্থক্য কত? 1, 1 এর অর্ধেক 2 দেবা 0.5, তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে হচ্ছে 0.5, 2 এটার সঙ্গে 0.5 যোগ করলে 9.5, এটার সঙ্গে এ করলে 9.5 মাইনাস 19.5, তাহলে সীমানায় নেওয়া হলো। এরপরে এইটার থেকে এটা বিয়োগ করে আমার এই ক্লাস লেন্থটা বেরোবে কিরকম? ক্লাস লেন্থটা তখন বেরোবে 9.5 মাইনাস 0.5, এটা করলে 9 বেরোবে, কিন্তু আগে আমার 8 বেরোচ্ছিল, এটা ক্যান্সেল, 9 হবে এর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে ক্লিয়ার? তাহলে শ্রেণী দৈর্ঘ্য বার করতে গেলে আগে বিচার করতে হচ্ছে যে ওটা সীমানায় আছে কিনা, সীমানায় করে নিয়ে তারপরে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে গেল শ্রেণী সীমা সীমানা, তারপরে মধ্যমা, শ্রেণী দৈর্ঘ্য, এইসব বিষয় গেল। আচ্ছা, এবার আসি শ্রেণীর ঘনত্বটা। এখানে ঘনত্ব বলতে পাতলা আর মোটা তা নয়, এখানে শ্রেণী ঘনত্ব জিনিসটা আলাদা। কিরকম? প্রথমে শ্রেণী সীমানা করে নিতে হবে। শ্রেণী ঘনত্ব এইটা বের করতে গেলে কি কি করতে হবে? প্রথমে সীমানায় আছে কিনা আমার চেক করতে হবে, যদি না থাকে সীমানায় আনতে হবে, আনার পরে আমার শ্রেণী দৈর্ঘ্যটা বের করতে হবে। এইটা তো সীমানায় আছে, তাহলে এই প্রথম শ্রেণীর ফার্স্ট শ্রেণী দৈর্ঘ্য কত? এখানে 10 মাইনাস 0 হচ্ছে 10, আর এর পরিসংখ্যা কত আছে? পরিসংখ্যা আছে 5। তাহলে এই পরিসংখ্যাকে যদি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে 0.5, এইটাকে বলছে আমার শ্রেণী ঘনত্ব, মানে ক্লাস ডেনসিটি। তাহলে শ্রেণী ঘনত্ব জিনিসটা কি পেলাম? শ্রেণী ঘনত্ব হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য আসতে গেলে সীমানায় করে বিয়োগটা করতে হয়, তাহলে এটা গেল শ্রেণী ঘনত্ব। এবারে যদি বলে আপেক্ষিক পরিসংখ্যা, আর একটা ওয়ার্ড কি পেলাম? আপেক্ষিক পরিসংখ্যা। এই আপেক্ষিক পরিসংখ্যা এইটা বার করতে গেলে এক একটা শ্রেণীর চাইবে। ধরো প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত, দ্বিতীয় বা তৃতীয়, তা আমার যেটার বার করতে বলুক, ধরো প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বার করব, তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত দেখতে হবে, আর মোট পরিসংখ্যাটা দেখতে হবে। এখানে মোট পরিসংখ্যা হয়েছিল 35 জন নিয়েছিলাম, তাহলে মোট পরিসংখ্যা 35 ভাগ করলে 1/7, এইটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা।
তাহলে আপেক্ষিক পরিসংখ্যান তাহলে সূত্রটা কি দাঁড়ালো, ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এটা আপেক্ষিক পরিসংখ্যা। এখান থেকে যদি আমরা শতকরা পরিসংখ্যা চাই, শতকরা পরিসংখ্যা চাইলে এই যে আপেক্ষিক পরিসংখ্যা তাকে 100 দিয়ে গুণ করলে হবে। কিরকম, তাহলে এখানে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইন্টু 100, এইটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে এইটা যদি প্রথম শ্রেণীর, ফার্স্ট শ্রেণীর ওই আপেক্ষিক পরিসংখ্যার ঘনত্ব, এই শতকরাটা বার করতে চাই পার্সেন্টেজ, তাহলে এখানে কি হবে, 1/7 ইন্টু 100, 14/2 হয়ে যাবে। এইটা হচ্ছে শতকরা পরিসংখ্যা আর এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে এখানে পরিসংখ্যা ঘনত্ব বললাম ওই শ্রেণীটার পরিসংখ্যাকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ। যেমন আমরা যদি বলি এই যে 20 থেকে 30, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী, এই তৃতীয় মানে থার্ড, এই শ্রেণীর যদি বলি পরিসংখ্যা ঘনত্ব কত, তাহলে এর পরিসংখ্যা হচ্ছে 6, তাকে এর দৈর্ঘ্যটা মানে 30 থেকে 20 বাদ দিলে 10 দিয়ে ভাগ করলে 0.6 হবে। তো ওরা তো আমাদের বলে দেবে কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বা কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কি বললাম, ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, আর শতকরা পরিসংখ্যা কি, আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ। তাহলে এই যে ছোট ছোট সংজ্ঞা নিয়ে ডিসকাস করলাম, এগুলো মাথায় রাখবে। এই ক্লাসটা ভালো করে বারবার ফলো করবে, প্রয়োজনে খাতা পেন নিয়ে বসে এগুলো প্র্যাকটিস করবে। তাহলে এটা গেল। তাহলে এই পরিসংখ্যা ব্যাপারটা অনেক ডেফিনেশনের সঙ্গে লিঙ্ক, সেই ডেফিনেশন আলোচনা করলাম। এবার আসছে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযৌগিক পরিসংখ্যা। এই যে পরিসংখ্যাটা করেছি, পরিসংখ্যার সঙ্গে ক্রমে ক্রমে যোগ যোগ করে একটা ব্যাপার আছে ক্রমযৌগিক, ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা ইংরেজিতে বলা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, QUNCY। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আবার টু টাইপস, দুই প্রকার। এই যে ক্রমে ক্রমে যোগ করব, এটা দুই টাইপ, একটা লেস দ্যান টাইপ আর একটা হচ্ছে গ্রেটার দ্যান টাইপ। এটা সিম্বল দিয়ে বুঝালাম। এটা লেস দ্যান টাইপ, গ্রেটার দ্যান টাইপ, এইটাকে আমরা মোর বলতে পারি, মোর দ্যান টাইপ। তাহলে এখানে এই জিনিসটা কি, লেস দ্যান কি আর মোর দ্যান কি, সেটা আমার এইখান থেকে ব্যাখ্যা করা যাবে। এখানে আমরা যে বলেছি যে 60 মার্কসের যে আমরা ইউনিট টেস্টার একটা ছক করেছিলাম শ্রেণী আর পরিসংখ্যা দিয়ে, তাহলে এক্ষেত্রে আমাদের 10-এর কম, 0 থেকে 10 পাওয়া মানে কি, 10-এর কম, কারণ যে 10 পাবে সে এই শ্রেণীতে ধরতে বলেছে। তাহলে এক্ষেত্রে 10-এর কম, তাহলে আমি বলতাম লেস দ্যান টাইপ, লেস মানে তো কম, তাহলে কম হচ্ছে এই লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিরকম, 10-এর কম কতজন পেয়েছে, এখানে দেখলে বোঝা যাবে 5 জন। 0 থেকে 10 পাওয়া মানে 10-এর মধ্যেই আছে, 10-এর কম 5 জন পেয়েছে। যদি প্রশ্ন করি 20-র কম কতজন পেয়েছে, এই 20-র কম, তাহলে 20-র কম এখানে তো 4 জন আছেই, আর এই 5 জন কি 20-র কম পায়নি? অবশ্যই, কারণ ওরা 10-এর কম মানে তো অবশ্যই 20-র কম, ওই জন্য 5 আর 4 যোগ করে এটা হয়ে যাবে 9। তাহলে 20-র কম হচ্ছে 9 জন। তাহলে এই যে ক্রমে দুটো পরিসংখ্যাকে যোগ করে এটা এলো, এই জন্য একে ক্রমযৌগিক পরিসংখ্যা। আর লেস দ্যান কেন বলছি, এই যে কম কম বলে 20-র কম, 10-এর কম, কমটাই ওই জন্য
লেস দেন, তাহলে 30-এর কম কত আসবে? তাহলে এই 9 6 15 হবে। 40-এর কম কত হবে? তখন 8 15 23 হবে। আবার 50-এর কম 23 সাথে 30 হবে। আর 60-এর কম 35 হবে। তা এই যেগুলো হলো এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপ, বা বাংলায় হচ্ছে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা গেল। এবারে গ্রেটার দ্যান টাইপটা কি? গ্রেটার দ্যান টাইপ মানে গ্রেটার দ্যান, আমি শর্টে টাইপ এরকম ভাবে লিখছি, এটা হচ্ছে বৃহত্তর সূচক। এটা ক্ষুদ্রতর সূচক বলেছে, এটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। কেমন? তখন কিন্তু আমার এই কম শব্দটা উচ্চারণ হবে, তখন বেশি শব্দ। যেমন এই নিচের থেকেও দেখানো যায়, উপরের থেকে দেখানো যায়। এই শ্রেণীটা কেউ 50 থেকে যদি 50 60 40 উপর থেকে করে আসে অসুবিধা নেই, আর এটা থাকলে এখান থেকে করা যায়। তাহলে জিরোর বেশি, জিরোর বেশি তো আমার টোটাল 35 জন পেয়েছে। অবশ্যই এই যতগুলো 35 জন স্টুডেন্ট জিরোর বেশি তো পেয়েছে। তারপরে 10-এর বেশি, তাহলে 10-এর বেশি যারা পেয়েছে, তাহলে 10-এর কমটা বাদ যাবে। তাহলে 35 থেকে 10-এর কম মানে 5 জন বাদ গেলে এটা কত হবে? 30। তাহলে 10-এর বেশি পেয়েছে 30 জন। 20-এর বেশি কত? 30 থেকে আর এই 4টা বাদ মানে 26 জন। আবার 30-এর বেশি পেয়েছে কারা? 30 বাদ 30-এর বেশি, তাহলে এই 26 থেকে 6 বাদ দিলে 20। 40 বাদ 40-এর বেশি, তাহলে এই 8 বাদ 20 থেকে 8 বাদ দিলে 12। আর এখানে 50 বা 50-এর বেশি, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7। এই 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে 5 জন। তাহলে এই ক্ষেত্রে 50 বা 50-এর বেশি 5 জন, 40 বা 40-এর বেশি 12 জন। তো এইভাবে যে হিসাবটা হলো, এটাও ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, এখানে যৌগিক শব্দের অর্থ যোগ, কিন্তু আমি এখানে কি করে দিলাম? বিয়োগ। ওইটাই অনেকের মাথায় আসতে পারে যে যোগ বলে বিয়োগ করছে, কিন্তু না, এখানে আমি বললাম এই শ্রেণীটা যদি উপর থেকে লিখতাম তাহলে আমার ক্রমে ক্রমে যোগটা হতো। কিরকম? নিচ থেকে তাহলে বলে বুঝিয়ে দিই। 50 বা তার বেশি 5 জন, 40 বা তার বেশি, তাহলে এই 5 আর 7 যোগ করে কত হচ্ছে? 12। এবারে 30 বা তার বেশি, 12 8 যোগ করলে 20। 20 বা তার বেশি, তাহলে 20-এর সঙ্গে 6 যোগ করে 26। তাহলে যোগটা বোঝাচ্ছে? তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা একটা হচ্ছে লেস দ্যান টাইপ, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান টাইপ। তাহলে এই যতগুলো বললাম এগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে, আর খুব ঠান্ডা মাথায় এটা ভালো করে শুনতে হবে। একটু অন্যমনস্ক হলে কিন্তু এটা বোঝা যাবে না। তাহলে এটি গেল। এরপরে আসছি, এই যে তথ্যগুলো হলো, এই তথ্যগুলো থেকে আমরা চিত্র আঁকতে পারি। সেই চিত্র আমরা অষ্টম শ্রেণীতে একটা পাই চিত্র পেয়েছিলাম, পাই চার্ট। এখানে আমরা আয়তলেখ সম্পর্কে একটু আসুন। আয়তলেখ বা হিস্টোগ্রাম, সেটা কেমন? আয়তলেখ বা হিস্টোগ্রাম করতে গেলে আমার ওই যে শ্রেণী ছিল, শ্রেণীটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসে আনতে হবে। মানে কি? শ্রেণী বহির্ভূত করতেই হবে। সেই আয়তলেখ সম্পর্কে একটু আলোচনা করি। আয়তলেখ বা হিস্টোগ্রাম, আয়ত শব্দের সঙ্গে আমরা পরিচিত, একটা আয়তক্ষেত্র বোঝায়। অবশ্যই এখানে যে গ্রাফগুলো হবে সেগুলো প্রত্যেকটা আয়তক্ষেত্রই হবে। এবারে 0 থেকে 10 এই যে শ্রেণীগুলো আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিতে পারি। তো আমার ফার্স্টে ওয়াই আর এটা এক্স, এটা বিশেষ করে ফার্স্ট কোয়াড্র্যান্টকে আমরা নোট করি। এই নেগেটিভ সাইডগুলো বাদ দিয়ে দিল। তাহলে আয়তলেখ আঁকতে গেলে কি? ফার্স্ট কোয়াড্র্যান্টটা নিয়ে আমরা কাজ করি। এখানে স্টার্টিং হচ্ছে 0 থেকে 10। যদি আমার এই শ্রেণীটা না থাকতো,
আচ্ছা ওটা পরে আসে। 0 থেকে 10, তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, থেকে 50, থেকে 60। এটা সমান সমান ভাগে গ্রাফ পেপারে দাগ কাটা থাকে, সেগুলো দেখলে সুবিধা হবে। তাহলে এই যে 0 থেকে 10, এই 10-এর মধ্যে আছে কতজন? 5 জন, ম্যাক্সিমাম 8 জন। তাহলে আমরা যে উপরের দিকে যদি আমরা নম্বরিং করি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত বা 9 10, তাহলে 0 থেকে 10 5 জন, তাহলে 1 2 3 4 5 এতটা পর্যন্ত গিয়ে এটা একটা আয়তক্ষেত্র হলো। আবার 10 থেকে 20 4 জন, মানে 1 2 3 4 এতটা। আবার 20 থেকে 30 6 জন, মানে ঠিক এই জায়গাটা। 30 থেকে 40 8 জন, মানে 6 7 8, মানে এরকম জায়গায়। 40 থেকে 50 আছে 7 জন, তাহলে এরকম জায়গায়। 50 থেকে 60 হচ্ছে 5 জন, তাহলে এরকমই জায়গায়। আমি আন্দাজ করে নিচ্ছি, একটু মাপে এদিক ওদিক হতে পারে। তাহলে এই যে চিত্রগুলো এলো, এগুলো প্রত্যেকটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এইটাকে প্রস্থ আর এটাকে দৈর্ঘ্য বলবো, এইটাকে প্রস্থ আর এটা দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দৈর্ঘ্য বরাবর কি নোট করে নিয়েছি? পরিসংখ্যা। আর প্রস্থ বরাবর কি নোট করেছি? শ্রেণীটা। তাহলে শ্রেণীটা হচ্ছে প্রস্থ বরাবর, আর দৈর্ঘ্যটা হচ্ছে পরিসংখ্যা বরাবর আমরা নোট করলাম। ওই জন্য এই পাশে এটা লিখে দিতে হয়, এই দিকটা হচ্ছে পরিসংখ্যা আর এদিকে তীর দিয়ে এই দিকটা হচ্ছে শ্রেণী, এভাবে লিখতে হয়। তো যাই হোক, এখানে যে চিত্রগুলো এলো, একটা আয়তক্ষেত্র শেষ, তার ঠিক দৈর্ঘ্যের একটি অংশ পরবর্তীটা দৈর্ঘ্য হিসেবে কাজ করছে। তার মানে প্রত্যেকটা আয়তক্ষেত্র পাশাপাশি থাকছে। তাহলে এই যে পাশাপাশি থাকা মানে এই জলগুলো হচ্ছে এক্সক্লুসিভ শ্রেণী বা শ্রেণী বহির্ভূত শ্রেণী। এর নিম্ন ঊর্ধ্ব শ্রেণী সীমা আর নিম্ন শ্রেণী সীমা দুটো একই, মানে অলরেডি সীমানায় থাকবে। আর যদি কোনো ক্ষেত্রে এটা না থাকতো, শুধু 1 to 9 19 9 10 to 19 এভাবে থাকতো, তাহলে আমার এইরকম শ্রেণী সীমানায় নিয়ে এসে তবে আয়তলেখ অঙ্কন করতে হতো। তাহলে এখানে আয়তলেখ এটা সবসময় কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বা অবিচ্ছিন্ন চলের জন্য হয়। বিচ্ছিন্ন চলের জন্য আয়তলেখ হয় না, বিচ্ছিন্ন চলের জন্য বার গ্রাফ হয়। বার গ্রাফটা যেমন ক্রিকেট খেলায় দেখেছি, ফার্স্ট ওভারে কেউ যদি 6 মারে 6 থাকে, সেকেন্ড ওভারে 0 পেলে ফাঁকা, থার্ড ওভারে যদি 3 নেয় 3 রান। তো এইভাবে বার গ্রাফ জিনিসটা হচ্ছে তো মানে ফাঁকা থাকবে, বার গ্রাফটা ফাঁকা থাকবে। বার গ্রাফটা অনেক সময় ক্রিকেট দিয়ে বুঝালাম, ক্রিকেটটা আয়তলেখের মতো হতে পারে। কোনো ওভারে যদি রান না নেয় তখন সেটা বার গ্রাফ। বার গ্রাফ জিনিসটা হচ্ছে কি, মাঝে মাঝে গ্যাপ থাকবে, গ্যাপগুলো আলাদা আলাদা, মানে একই মাপ। আর আয়তলেখের কোনো মাঝে গ্যাপ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে আয়তলেখটা হলো, এদের যে শ্রেণী দৈর্ঘ্য বিয়োগ করলে 10, এরও 10 10, তাহলে শ্রেণী দৈর্ঘ্য প্রতিটা ক্ষেত্রে একই আছে। একই থাকার জন্য এটা হচ্ছে কি, পার্থক্যগুলো এখানে একই একই আছে। এবার অনেক ক্ষেত্রে এই শ্রেণী দৈর্ঘ্য যদি একই না থাকে, তার জন্য আয়তলেখটা একটু টাইপ আলাদা, ওটা মন দিয়ে শুনবে। এখান থেকে আর একটা জিনিস বলে দিই, এই আয়তলেখ থেকে পরিসংখ্যা বহুভুজের ধারণাটা আসে। পরিসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন। সেই পরিসংখ্যা বহুভুজটা কি, প্রত্যেকটা আয়তক্ষেত্রের ঠিক মাঝে এর পরিসংখ্যার মান কেন্দ্রীভূত আছে ধরে নিয়ে, তাহলে এর ক্ষেত্রে এই জায়গায় মানটা কেন্দ্রীভূত, এর ক্ষেত্রে এই জায়গায়, এটার ক্ষেত্রে, এরকম জায়গাগুলো ধরে নিয়ে, আর দুই ধারের আয়তক্ষেত্র থেকে একটু মাপ নিয়ে ঠিক এতটা, আর এখানে এর সমান নিয়ে ঠিক মাঝামাঝি। তো এইগুলো এরকমভাবে যোগ করে দিলে যে বহুভুজটা হচ্ছে,
সেই বহুভুজের এই এক্স অ্যাক্সিসটা একটা বড় বাহু হচ্ছে, এক্স অ্যাক্সিসটা হচ্ছে একটা বড় বাহু, তারপরে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম এরকম যাচ্ছে। তো এইটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তাহলে পরিসংখ্যা বহুভুজটা কি? পরিসংখ্যা বহুভুজ করতে গেলে তাহলে আয়তলেখ অবশ্যই রাখতে হচ্ছে। একে তাদের ঠিক মধ্যবিন্দুতে ওরকম, মানে দৈর্ঘ্য বরাবর উপরের মধ্যবিন্দুতে ওর শ্রেণীর মধ্যমান কেন্দ্রীভূত ধরে সেই বিন্দুগুলো যোগ করে হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তাহলে এক্ষেত্রে গেল, যদি শ্রেণী অন্তরগুলো একই হয়, শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা 10 10 10 হওয়ার জন্য এটা হলো। যদি শ্রেণী দৈর্ঘ্য আলাদা হয় তার জন্য আয়তলেখটা কেমন হবে? আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য আলাদা, আমি সাপোজ ধরে নিচ্ছি 0 থেকে 50, 50 থেকে ধরছি আমি 100, তাহলে এখানে 50% পার্থক্য, এখানে 100 থেকে সরাসরি 200 ধরে নিচ্ছি, এখানে 100 পার্থক্য, 200 থেকে ধরো 250 ধরছি, আর এটা ধরে নিচ্ছি 250 থেকে 400, মানে এখানে 150 পার্থক্য। তাহলে এইখানে আমার শ্রেণী যে দৈর্ঘ্যটা, শ্রেণী দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হলো, এখানে 50, এখানে 50, এখানে 100, এখানে 50, এখানে 150, ঠিক আছে। এদের পরিসংখ্যানগুলো যদি আমি নিয়ে নিতাম, পরিসংখ্যানটা ধরো 0 থেকে 50, সাপোজ এখানে 5 জন 7 জন 14 জন, তারপরে এখানে 6 জন, এখানে 10 জন, নিজের ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি বোঝানোর জন্য। তাহলে মোট পরিসংখ্যা কত হচ্ছে এটা। এর যদি আয়তলেখ আঁকতে বলে তাহলে আমার ফার্স্টে কি করতে হবে? ফার্স্ট কোয়াড্র্যান্ট মানে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, এখানে স্টার্টিং কোথা থেকে? 0 থেকে। 0 থেকে স্টার্টিং বলে আমরা 0 থেকে ধরবো। অনেক সময় শ্রেণীগুলো 0 থেকে স্টার্টিং না হয়ে যদি এরকম থাকতো, ধরো 10 থেকে 20, 20 থেকে 40 এভাবে স্টার্টিং, তাহলে এর আয়তলেখ আঁকতে গেলে 0টা বাদ দিয়ে এই জায়গাটা একটু ব্রেক দিয়ে, মানে এরকম ব্রেক দিয়ে, তাহলে এই 10 থেকে 20 এভাবে 20 থেকে 30, সরি 20 লিখেছি, 20 থেকে 30 এইভাবে যাবে। তাহলে ব্রেক জিনিসটা কখন আসছে ওই জায়গাটায়? যদি 0 থেকে শুরু না হয় তখন। তাহলে এক্ষেত্রে আমার আয়তলেখ যে হিস্টোগ্রামের এইটা শ্রেণীগুলো, এই শ্রেণী দৈর্ঘ্য আলাদা হলে কি করব? তখন এটা তো আমার ও পয়েন্ট, এটা এক্স, এটা ওয়াই, এই এক্স অ্যাক্সিস বরাবর পরিসংখ্যাগুলো তো আমাকে লিখতে হবে। তাহলে এটা 0, এইটা ধরো 50 ধরছি, তখন কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলোকে আমি 10 একক করে ধরে নেব। 5টা দাগে 50 ধরা মানে এক একটি ঘর আমার কত? 10 করে ধরা হচ্ছে, সেটা ওই এককটা উপরে লিখে দিতে হয়। 50 থেকে আমার হিসেবে 100 হবে, তারপরে 150, তারপরে 200, তারপরে 250, 300, 350, 400। এর মধ্যে আমার এই 150টা নাই, 250টা আছে, 300, 350 এগুলো নাই, 300, 350 নাই। কিন্তু যখন আমরা গ্রাফ করব এইগুলো পয়েন্টগুলো কিন্তু নেব। এবার আসি, 0 থেকে 50 কতজন আছে? 5 জন, সর্বোচ্চ কত? 14। তাহলে আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত নিলাম, বা 15। এই 0 থেকে 50 এই শ্রেণীটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর পরিসংখ্যাটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর। এই দিকটা কি বললাম? ওয়াই অ্যাক্সিস বরাবর পরিসংখ্যা, আর এইটা বরাবর কি? শ্রেণী। তাহলে এক্ষেত্রে 0 থেকে 50 আছে 5 জন, তাহলে 1 2 3 4 5, ঠিক এতটা নিলাম। এইটা হচ্ছে একটা আয়তলেখ হয়ে গেল।
এবারে 50 থেকে 100 এরও পার্থক্য 50 আছে অন্তরটা, এখানে কত 7 জন, তাহলে এতটা। এরপরে 100 থেকে 200, 100 থেকে 200 যখন এই যে 50 গ্যাপটা একবার জাম্প করে যাচ্ছে, যখনই জাম্প করে যাবে তখনই এই 50 থেকে 100 থেকে 200 কেউ যদি এখানে কত করে যান 14, এই 14 পর্যন্ত টেনে দেয়, ধরো সাপোজ এরকম করছি 100 থেকে 200, তাহলে আমার 14 বলছে, তাহলে এতটা আসা দরকার, এতটা হওয়া উচিত। এইটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ এখানে আমরা শ্রেণীটার যে পার্থক্যটা 50 করে, সেটা জায়গা আমরা জাম্প করে গেছি। ওই জাম্প করার জন্য আমরা ইউনিটারি মেথড বা অভিক নিয়ম ব্যবহার করে ও দৈর্ঘ্যটাকে আমাদের সেট করতে হবে। এই দৈর্ঘ্যটা মানে পরিসংখ্যাটা তখন 14 থাকবে না। কেমন? এই পার্থক্যটা কত হচ্ছে 100, তাহলে 100 শ্রেণীর জন্য পরিসংখ্যা কত 14, একের জন্য কত হবে 14/100, আর 50-এর জন্য কত হবে, কারণ শ্রেণী 50 করে, 50-এর জন্য কত হবে, তাহলে 14/100 ইন্টু 50, কাটাকাটি করলে 2 7, তাহলে 7 হবে। তাহলে 100 থেকে 200 যখন যাব তখন এই 7 আসবে। এইটাই হবে তখন আমার আয়তলেখ। যদি কেউ এই জায়গাটা ওইটা করতে ভুল হবে। ক্লিয়ার? এবার আসি 200 থেকে 250, এটা তো 50 গ্যাপ, তো নো প্রবলেম, 50-এর গ্যাপ পেলেই 6 যাব, 6 মানে এতটা, তাহলে 200 থেকে 250 ক্লিয়ার। এবার আসছি 250 থেকে 400, পার্থক্য কত 150 নম্বরে। তাহলে আমরা মৌখিক নিয়মে আমার এই যে লেন্থটা দৈর্ঘ্যটা, সেটার পরিসংখ্যাটা আমরা এখানে 10 থাকলেও সেটা সেটেল করতে হবে কতটা যাবে। 150-এর জন্য কত আছে 10, 150-এর জন্য 10, একের জন্য হবে 10/150, আর 50-এর জন্য হবে কত 10/150 ইন্টু 50, কাটাকাটি করলে এটা 5 3 15, 10/3 মানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং 1 2 3 একটু উপরে উঠছে, তাহলে এরকম জায়গায় যাবে। এইটা হচ্ছে, তাহলে এই যেটা হলো এটা হচ্ছে আয়তলেখ। বোঝা গেল কিভাবে এর আয়তলেখের ওই দৈর্ঘ্যটা নির্ণয় করা হচ্ছে আলাদা শ্রেণী হলে। তাহলে এই আয়তলেখ কমপ্লিট। এখান থেকে যদি পরিসংখ্যা বহুভুজ বলতো, তাহলে এদের প্রত্যেকটার এরা মধ্যবিন্দু নিতাম, নেওয়ার পরে এদিকে একটা নিয়ে এরকম যোগ করে দিতাম, এটা সোজাসুজি আসবে, দেন যোগ, এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তাহলে পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ বা এই জাতীয় অনেক যে যতগুলো ডিসকাস করলাম ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে এইটার উপরে ভালো করে বারবার প্র্যাকটিস করে টেক্সট বইটা ফলো করতে হবে, টেক্সট বইটা পড়তে হবে। এতটাই থাক, এই যতটা বলেছি প্রায় অনেকটাই হলো। যাই হোক, এটা পুরোটাই ভালো করে দেখবে।